ওয়েলকাম আমার প্রিয় ভাই বোনেরা। দশম শ্রেণীর জৈব রসায়ন অধ্যায়টা আজকে আলোচনা করব। চেষ্টা করব চ্যাপ্টারটি তোমাদেরকে ভালো করে বোঝানোর, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে আমরা বুঝব জৈব যৌগ কার্বনেরই যৌগ, অর্থাৎ সমস্ত জৈব যৌগে কার্বনই হচ্ছে প্রধান উপাদান। এখন এই কথাটা প্রমাণ করার জন্য বেশ কিছু বিজ্ঞানীর অবদান রয়েছে। প্রথমে আমরা সেই অবদানগুলো পড়ে নিব। 1815 খ্রিস্টাব্দে বিজ্ঞানী বার্জেলিয়াস বলেন যে উদ্ভিদ ও প্রাণীদেহে উপস্থিত প্রাণশক্তির, যেটার নাম তিনি দিয়েছিলেন ভাইটাল ফোর্স, সাহায্য ছাড়া জৈব যৌগগুলিকে পরীক্ষাগারে প্রস্তুত করা সম্ভব নয়। অর্থাৎ তিনি বলেছিলেন যে এই যে ভাইটাল ফোর্স, এই ভাইটাল ফোর্স ছাড়া কোনো প্রকার জৈব যৌগগুলোকে পরীক্ষাগারে প্রস্তুত করা সম্ভব নয়। এবং এই ভাইটাল ফোর্স বা এই যে প্রাণশক্তি, এটা একমাত্র জীবদেহে পাওয়া যায়, এটা কৃত্রিমভাবে ল্যাবরেটরিতে প্রস্তুত করা সম্ভব নয়। পরে 1828 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ভোলার পরীক্ষাগারে অ্যামোনিয়াম সায়ানাইড থেকে ইউরিয়া প্রস্তুত করে দেখান যে প্রাণশক্তির সাহায্য ছাড়াই জৈব যৌগ প্রস্তুত করা যায়। অর্থাৎ বার্জেলিয়াস যে কথাটা বলেছিলেন যে প্রাণশক্তির সাহায্য ছাড়া জৈব যৌগগুলোকে পরীক্ষাগারে প্রস্তুত করা সম্ভব নয়, তার বিপক্ষে তিনি 1828 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ভোলার সর্বপ্রথম দেখান অ্যামোনিয়াম সায়ানাইড থেকে ইউরিয়া প্রস্তুত করে, কারণ ইউরিয়া হচ্ছে একটা জৈব যৌগ, আমরা পরবর্তীকালে জানব। এরপর 1845 খ্রিস্টাব্দে বিজ্ঞানী কোলবে হাইড্রোজেন এবং অক্সিজেনের সাহায্যে অ্যাসিটিক অ্যাসিড তৈরি করেন এবং 1856 খ্রিস্টাব্দে বিজ্ঞানী বার্থেলোট মিথেন প্রস্তুত করেন। এইভাবে প্রমাণিত হয় যে জৈব যৌগ ল্যাবরেটরিতে প্রস্তুত করা সম্ভব। এবার এখান থেকে আমরা একটা প্রশ্ন দেখব, আমরা কেন ইতিহাসগুলো পড়ব। এখান থেকে একটা প্রশ্ন দিয়েছিল মাধ্যমিক 2019 সালে। ভোলার সর্বপ্রথম অজৈব যৌগ থেকে একটি জৈব যৌগ পরীক্ষাগারে প্রস্তুত করেন। জৈব যৌগটি কি? মাধ্যমিক 2020 সালের প্রশ্ন এটা দিয়েছিল। সঠিক উত্তর হবে কি? ইউরিয়া। কাজেই আমরা যারা এই ইতিহাসগুলো পড়ব না তারা এই প্রশ্নটার উত্তর দিতে পারতাম না। এটা 1 নম্বর ছিল, যদিও এর সাথে একটা প্রশ্ন অথবা ছিল। তো যাই হোক, এবার পরের টপিকে যাব। এরপরে আমরা তাহলে জৈব যৌগের সংজ্ঞাটা দেখে নেব। কার্বনের অক্সাইড, ধাতব কার্বনেট ও বাইকার্বনেট, ধাতব সায়ানাইড এবং হাইড্রোজেন সায়ানাইড বাদে কার্বন দ্বারা গঠিত যৌগগুলিকে জৈব যৌগ বলা হয়। তার মানে আমরা যেটা বলছিলাম যে সমস্ত জৈব যৌগের মূল উপাদান কার্বন। এখন সমস্ত যৌগ যে জৈব যৌগ হবে, মানে কার্বন থাকলেই জৈব যৌগ হবে, তার কোনো মানে নেই। যেমন নিচে একটা প্রশ্ন দিয়েছি, নিচের কোনটি একটি জৈব যৌগ? দেখো, এটা আছে সোডিয়াম বাইকার্বনেট, এটা হাইড্রোজেন সায়ানাইড, এটা কার্বন ডাইঅক্সাইড, আর এটা হচ্ছে মিথেন। প্রত্যেকটাতেই একটা করে কার্বন পরমাণু আছে। NaHC এখানে একটা কার্বন আছে, HCN এখানেও একটা কার্বন আছে, CO2 এখানেও একটা কার্বন আছে, CH4 মিথেন এখানেও একটা কার্বন আছে। তাহলে কি চারটাই জৈব যৌগ? না, কারণ বলে দিয়েছে কার্বনের অক্সাইড অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড হবে না, ধাতব কার্বনেট বা বাইকার্বনেট সোডিয়াম এটাও হবে না, সোডিয়াম বাইকার্বনেট, এবং হাইড্রোজেন সায়ানাইড অর্থাৎ HCNও হবে না। তাহলে সঠিক উত্তর কি? CH4। অর্থাৎ এখান থেকে বোঝা গেল সমস্ত জৈব যৌগই কার্বন পরমাণুযুক্ত হবে, কিন্তু সমস্ত কার্বন পরমাণুযুক্ত যৌগ জৈব যৌগ নাও হতে পারে। পরের টপিকে যাব। এরপরে আমরা দেখে নেব জৈব যৌগ ও অজৈব যৌগের মধ্যে পার্থক্য। এটা কিন্তু মাধ্যমিক 2019 সালে দিয়েছিল। জৈব যৌগ ও অজৈব যৌগের মধ্যে পার্থক্য। জৈব যৌগ অজৈব যৌগের পার্থক্য কি? বইয়ে অনেকগুলো দেওয়া আছে, আমি বেছে বেছে 4টা নিয়েছি ইম্পর্টেন্ট। জৈব যৌগগুলি বেশিরভাগই সমযোজী যৌগ, আর অজৈব যৌগগুলি সাধারণত আয়নীয় বা অসমযোজী হয়। খ নম্বর, গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক সাধারণত কম। এখন কম কেন? যেহেতু জৈব যৌগ বেশিরভাগই সমযোজী যৌগ। এখন সমযোজী যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কেন কম হয় সেটা আমরা আয়নীয় বন্ধন ও তড়িৎযোজী বন্ধন যে চ্যাপ্টারটা আছে সেখানে পড়ে আশা করি জেনেছি।
আর অন্যদিকে অজৈব যৌগের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বেশি। কারণটা কি? কারণ ওই একই, যেহেতু অজৈব যৌগ বেশিরভাগ ক্ষেত্রেই হয় সমযোজী, আয়নীয় বা অসমযোজী। অন্যদিকে জৈব যৌগগুলি ধ্রুব দ্রাবকে যেমন জল অদ্রাব্য, কিন্তু জৈব দ্রাবকে যেমন ইথার বেঞ্জিন এ দ্রাব্য। আর অজৈব যৌগ সাধারণত ধ্রুবীয় দ্রাবকে দ্রাব্য। এবং সবশেষে গলিত বা দ্রবীভূত অবস্থায় সাধারণত তড়িৎ পরিবহন করে না জৈব যৌগ, যেমন জৈব অ্যাসিড। এবার এখানে ব্যতিক্রম আছে, জৈব অ্যাসিড তড়িৎ পরিবহন করতে পারে, যেমন অ্যাসিডিক অ্যাসিড। আর অজৈব যৌগ সাধারণত গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে। আর এখানে আর একটা জিনিস আমি লিখতে ভুলে গেছি, সেটা হলো জৈব যৌগগুলি ধ্রুবীয় দ্রাবকে অদ্রাব্য হয়, কিন্তু এখানেও একটা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে অ্যালকোহল। অ্যালকোহল জৈব যৌগ হওয়া সত্ত্বেও সেটা কিন্তু জলে দ্রাব্য। কী জন্য জলে দ্রবীভূত হতে পারে? সেটা হতে পারে হচ্ছে হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে। সেটা আমরা উঁচু ক্লাসে জানবো যে হাইড্রোজেন বন্ধনটা ঠিক কী। তবে অত জানার দরকার নেই। আপাতত যে অ্যালকোহল হলো ব্যতিক্রম জৈব যৌগ, যে কিনা জলে দ্রবীভূত হতে পারে। এরপরে চলে আসি কার্বনের চতুর্যোজ্যতা ও ক্যাটেনেশন ধর্মতে। কার্বনের চতুর্যোজ্যতা অর্থাৎ কার্বনের যোজ্যতা 4। কার্বন পরমাণুর সর্ববহিস্থ কক্ষে 4টি ইলেকট্রন থাকায় এর অষ্টক পূর্তির জন্যে আরও 4টি ইলেকট্রন দরকার হয়। এই যেখানে আমি ছবি দিয়ে রেখেছি দেখো, বাইরে 4টি ইলেকট্রন আছে বাইরের কক্ষপথে, 1টা 2টা 3টা 4টা। কারণ কার্বনের পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে 6। এখন নিয়ম অনুযায়ী ভিতরের কক্ষপথে থাকবে, অর্থাৎ কে কক্ষপথে থাকবে 2টো, আর বাইরের এল কক্ষপথে থাকবে 4টে। তাহলে এই যে কার্বনের বাইরে 4টি ইলেকট্রন আছে, তাহলে কি করবে? কার্বন পরমাণু বাইরে থেকে হয় 4টি ইলেকট্রন নিবে, নাহলে 4টি ইলেকট্রন বাইরে ত্যাগ করবে। এখন না 4টি ইলেকট্রন বাইরে থেকে নেওয়া সহজ, না 4টি ইলেকট্রন ত্যাগ করে দেওয়া সহজ। তার জন্যে কার্বন পরমাণু কি করে? যেটা বললাম, কার্বন তীব্র তড়িৎ ধনাত্মক বা তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল নয়। কেন তীব্র তড়িৎ ধনাত্মক না? না ওই 4টে ইলেকট্রন বাইরে ত্যাগ করতে পারবে, আবার তড়িৎ ঋণাত্মক মৌল না ওই 4টে ইলেকট্রন গ্রহণ করতে পারবে, কারণ এটা খুব কঠিন, প্রচুর শক্তির প্রয়োজন হয় এক্ষেত্রে। তাই কার্বন পরমাণু সর্ববহিস্থ কক্ষে 4টি ইলেকট্রন বর্জন করে C4+ আয়নে বা সর্ববহিস্থ কক্ষে 4টি ইলেকট্রন গ্রহণ করে C4- আয়নে পরিণত হওয়ার প্রবণতা দেখায় না, অর্থাৎ এর আয়নীয় যৌগে পরিণত হওয়ার কোনো সম্ভাবনা নেই। অর্থাৎ কার্বন আয়নীয় যৌগ গঠন না করে ইলেকট্রন জোড় গঠনের মাধ্যমে অন্য পরমাণুর সঙ্গে সমযোজী যৌগ গঠন করে। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারলাম কি, কার্বনের যোজ্যতা 4 এবং কার্বন অন্যান্য পরমাণুর সঙ্গে সমযোজী বন্ধনে যৌগ গঠন করে। এরপর বিজ্ঞানী ভ্যান হপ ও লাবেলের কার্বনের যোজ্যতার সমচতুস্তলকীয় মডেল। কার্বনের যে 4টি যোজ্যতা সেটা কীরকমভাবে বিন্যস্ত থাকে সেটা এই ভ্যান হপ ও লাবেলের সমচতুস্তলকীয় মডেল দ্বারা বোঝা যায়। প্রথম মডেলে তিনি কি বলছেন, এটা মডেল না, এটা মডেলের মতবাদ। কার্বনের 4টি যোজ্যতা কখনো একই সমতলে থাকে না। কার্বনের 4টি যোজ্যতা কখনোই একই সমতলে থাকে না। এবার প্রশ্ন হতে পারে কেন? এর পিছনে অনেক ব্যাখ্যা রয়েছে, যেগুলো আমরা উঁচু ক্লাসে জানবো, কিন্তু আপাতত আমাদের যেটা ছোট করে যেটা বলা যায়, এই যে আমি প্রথমেই সহজ উদাহরণ একটা মিথেন নিয়েছি। মিথেনের গঠন দেখো আঁকা আছে। এক্ষেত্রে দেখো CH, এই যে আমি লাল কালি দিয়ে করছি, এক্ষেত্রে কি আছে? এখানে একটা বন্ড আছে, এখানে একটা বন্ড আছে। আচ্ছা, বন্ডে কে থাকে? বন্ডে থাকে কার্বন পরমাণুর একটা ইলেকট্রন, H পরমাণুর একটা ইলেকট্রন, অর্থাৎ দুটো করে ইলেকট্রন থাকে একটা বন্ডে। এই একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন, দুটো, একটা কার্বনের একটা হাইড্রোজেনের। তাহলে এই বন্ডেও একই, কার্বনের একটা হাইড্রোজেনের একটা, এই বন্ডেও একই, কার্বনের একটা হাইড্রোজেনের একটা, এই বন্ডেও একই, কার্বনের একটা হাইড্রোজেনের একটা। এখন তাহলে ইলেকট্রনগুলো কি নেগেটিভ চার্জ। তাহলে এখন প্রত্যেকটা বন্ডে একটি করে ইলেকট্রন জোড় আছে। এখন তাহলে সেই ইলেকট্রন জোড়গুলো কি করবে? একে অপরকে কি করবে? বিকর্ষণ করবে। এটা এই বন্ডে বিকর্ষণ,
এই বন্ডে বিকর্ষণ, এই বন্ডে বিকর্ষণ, এই বন্ডে বিকর্ষণ। এই বিকর্ষণের জন্যেই কার্বনের 4টি যোজ্যতা একই সমতলে থাকতে পারে না। এবং পরের সবথেকে গুরুত্বপূর্ণ মতবাদ, একটি কাল্পনিক সমচতুস্থলকের কেন্দ্রে কার্বন পরমাণু অবস্থান করে এবং 4টি যোজ্যতা ওই চতুস্থলকে 4টি শীর্ষবিন্দুর দিকে প্রসারিত থাকে। এই যে যেমন আমরা ছবিতে দেখতে পাচ্ছি, দেখো এটা একটা সমচতুস্থলক, তার কেন্দ্রে কার্বন পরমাণু আছে, যেটা কার্বন পরমাণু, আর তার 4টি শীর্ষবিন্দুর দিকে 4টি যোজ্যতা প্রসারিত থাকে। এই দেখো 4টি শীর্ষবিন্দু, 1 2 3 4, এই 4টি শীর্ষবিন্দু থেকে কি 4টি যোজ্যতা প্রসারিত আছে। এবং তারপরে বলেছে কার্বন পরমাণুর যে কোনো দুটি যোজ্যতার মধ্যবর্তী কোণের মান হয় 109 ডিগ্রি 28 মিনিট। এই যে দেখো 109 এখানে দেখো 5 ডিগ্রি আছে, কিন্তু এখানে যেহেতু মিনিটে দেওয়া আছে ওই জন্য এটা 28 মিনিট হয়ে গেছে। ঠিক আছে। এরপর কার্বনের ক্যাটিনেশন ধর্ম। যে ধর্মের জন্যে কার্বন পরমাণুগুলির সমযোজী বন্ধন, এক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন দ্বারা যুক্ত হয়ে সুস্থিত কার্বন শৃঙ্খল গঠন করে তাকে কার্বনের ক্যাটিনেশন ধর্ম বলে। ক্যাটিনেশনের ফলে দুই ধরনের কার্বন শৃঙ্খল গঠিত হয়, যথা একটা মুক্ত শৃঙ্খল, একটা বদ্ধ শৃঙ্খল। মুক্ত শৃঙ্খল দেখো এখানে একটা ছবি দেওয়া আছে, দেখো অনেকটা চেনের মতন আকারটা ধারণ করেছে, এটা হলো। আর এখানেও একটা উদাহরণ দিয়ে রেখেছি, দেখো অনেকটা চেনের মতন, এটা মুক্ত শৃঙ্খল। এবং বদ্ধ শৃঙ্খলটা কি? বদ্ধ শৃঙ্খলের একটা ছবি আমি রেখেছি এখানে। এবং বদ্ধ শৃঙ্খলের ক্ষেত্রে দেখো, বদ্ধ শৃঙ্খলের ক্ষেত্রে এখানে আমি একটা ছবি দিয়ে রেখেছি। এই ছবিতে দেখো কার্বন হাইড্রোজেনের যে বন্ডগুলো রয়েছে সেগুলো দেখো একটা রিং ফরমেশন করেছে। এই যে একটা রিং মানে আংটি, বলয়, এই যে, তাহলে কার্বনের বন্ধনগুলো যখন একটি বলয় তৈরি করবে তখন সেটাকে আমরা বলবো বদ্ধ শৃঙ্খল। এরপরে আমরা পড়ব ইথেন, ইথিলিন ও অ্যাসিটিলিনের গঠন। তার আগে আমরা দেখব হাইড্রোকার্বন কি। কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগকে হাইড্রোকার্বন বলে। হাইড্রোকার্বন দুই প্রকার, এ সম্পৃক্ত হাইড্রোকার্বন, বি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। প্রথমে আমরা দেখব সম্পৃক্ত হাইড্রোকার্বনটা কি। এই ধরনের যৌগে কার্বন পরমাণুগুলি পরস্পরের সঙ্গে সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত থাকে, এদেরকে অ্যালকেনও বলা হয়। অ্যালকেনের সাধারণ সংকেত এবার আমরা কি জানি, CnH2n+2, অর্থাৎ কার্বন পরমাণুর সংখ্যা যদি n হয়, হাইড্রোজেন পরমাণুর সংখ্যা হবে 2n+2। ঠিক আছে। এই সূত্র দিয়ে আমরা এরপরের দিন কিছু প্রশ্ন করব। আচ্ছা, এবার উদাহরণ কিছু নেওয়া যাক। উদাহরণ হচ্ছে ইথেন, প্রোপেন, বিউটেন। ইথেন, প্রোপেন, বিউটেন, একটা নাম লক্ষ্য করো যে প্রত্যেকের ক্ষেত্রে দেখো এন কথাটা যুক্ত আছে, এন কথাটা যুক্ত আছে। অ্যালকেনের ক্ষেত্রে যখন আমরা নামকরণ করব তখন তার শেষে এন দিব। আমাদের আছে IUPAC নামকরণ, তো সেখানে আমরা শিখব যে অ্যালকেনের শেষে এন কথাটি যুক্ত করা হয়। এবার আমরা ইথেনের গঠনটাকে দেখে নেব। তাহলে ইথেনের গঠনটা দেখে নেওয়া যাক এবার। এটা হলো 2D গঠন। দেখো এখানে দুটো কার্বন পরমাণু রয়েছে এবং 1 2 3 তিনটে হাইড্রোজেন, আর এখানে 3টে হাইড্রোজেন, মোট 6টা হাইড্রোজেন রয়েছে। এবং এই ছবিতে দেখো কোথাও আমি কিন্তু একটাও ডবল বন্ড নেই, সব হচ্ছে সিঙ্গেল বন্ড, এই জন্য এর নাম হচ্ছে অ্যালকেন। এবং এদিকে অ্যালকেনের একটা 3D ছবি দেওয়া আছে। এই নীল পরমাণুগুলো হচ্ছে কার্বন পরমাণু এবং এই সাদা পরমাণুগুলো হচ্ছে কি হাইড্রোজেন পরমাণু। এক্ষেত্রে কিছু কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই যে কার্বন হাইড্রোজেন, অর্থাৎ এই যে বন্ড অ্যাঙ্গেল বা বন্ধন কোণ, এই বন্ধন কোণের মানটা হয় 109 ডিগ্রি 28 মিনিট। কার ক্ষেত্রে এটা? ইথেনের ক্ষেত্রে। মিথেনের ক্ষেত্রেও মনে করে দেখো 109 ডিগ্রি 28 মিনিট ছিল, এবং ইথেনের ক্ষেত্রেও 109 ডিগ্রি 28 মিনিট। এবং আর একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে বন্ধন দৈর্ঘ্য, যেটাকে বলা হয়। বন্ধন দৈর্ঘ্য মানে হচ্ছে সমযোজী বন্ধনে আবদ্ধ দুটি পরমাণুর মধ্যে দূরত্ব। এক্ষেত্রে কার্বন এবং হাইড্রোজেন, অর্থাৎ কার্বন থেকে হাইড্রোজেন যে পরমাণুর দূরত্ব বা বন্ধন দৈর্ঘ্য, সেটা হয় 1.08 অ্যাংস্ট্রম। কি বললাম? এটা কার থেকে কার দূরত্ব?
কার্বন এবং হাইড্রোজেনের বন্ধন দৈর্ঘ্য হয় 1.08 বা অনেক বইটা 09 লেখা থাকতে পারে, ঠিক আছে। 1.08 অ্যাংস্ট্রম এটা হয় কার্বন এবং হাইড্রোজেনের বন্ধন দৈর্ঘ্য। এবং অন্যদিকে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য অর্থাৎ এই যে নীল কার্বন আর এই নীল কার্বন এই দুজনের যে বন্ধন দৈর্ঘ্য, এই বন্ধন দৈর্ঘ্যের মান হয় 1.54 অ্যাংস্ট্রম। 1.54 অ্যাংস্ট্রম এটা কার মধ্যে হয়? অ্যাংস্ট্রম মানে হচ্ছে 10⁻⁻8 সেমি। 1 অ্যাংস্ট্রম সমান 10⁻⁻8 সেমি। এটা হয় দুটো কার্বন পরমাণুর মধ্যবর্তী দৈর্ঘ্য বা বন্ধন দৈর্ঘ্য ইথেনের ক্ষেত্রে, ঠিক আছে। এবার আমরা পড়ব অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অসম্পৃক্ত হাইড্রোকার্বন কি? এই ধরনের যৌগের অণুতে কমপক্ষে দুটি কার্বন পরমাণু পরস্পরের সঙ্গে সমযোজী দ্বিবন্ধন বা ত্রিবন্ধন দ্বারা যুক্ত থাকে, ঠিক আছে। এবার এক্ষেত্রে অসম্পৃক্ত হাইড্রোকার্বন আবার দুই প্রকার, যেমন একটা হচ্ছে অ্যালকিন আর একটা হচ্ছে অ্যালকাইন। এখন অ্যালকিনটা কি? দ্বিবন্ধনযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে অ্যালকিন বলে। অ্যালকিনের সাধারণ সংকেত কি? CnH2n, অর্থাৎ কার্বন পরমাণুর সংখ্যা যত হবে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা তার থেকে দ্বিগুণ হবে। যেমন একটা উদাহরণ সেটা হচ্ছে কি ইথিলিন। ইথিলিন খুব ভালো একটা উদাহরণ অ্যালকিনের। এবার ইথিলিনের গঠনটা দেখে নেব। এখানে দেখতে পাচ্ছি আমরা কার্বন কার্বন একটা সিঙ্গেল বন্ড রয়েছে এবং বাকি হাইড্রোজেনের ক্ষেত্রে একটা করে কার্বন কার্বন ডবল বন্ড রয়েছে, আর এখানে কার্বনের সাথে হাইড্রোজেনের একটা করে সিঙ্গেল বন্ড রয়েছে। তাহলে যেহেতু একটা ডবল বন্ড এখানে পেয়ে গেছি, ওই জন্য এর নাম হচ্ছে কি অ্যালকিন। এবং এবার এবং যদি ইথিলিনের 3D মডেল দেখি, তাহলে 3D মডেলটা দেখলে কালো কালো যে পরমাণু দুটো রয়েছে সেই দুটো হচ্ছে কার্বন, আর এই যে সাদা সাদা যে দুটো চারটা রয়েছে, এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা, এগুলো হচ্ছে হাইড্রোজেন। এক্ষেত্রে আমরা বন্ড অ্যাঙ্গেলটা মনে রাখবো, কার্বন হাইড্রোজেন কার্বন, ঠিক আছে। এই যে বন্ড অ্যাঙ্গেল সেটা হয় 120 ডিগ্রি, 120 ডিগ্রি, 120 ডিগ্রি। এবং বন্ড লেংথ অর্থাৎ বন্ধন দৈর্ঘ্য যদি আমাদের জানতে হয়, তাহলে কার্বন আর এইচের মধ্যে যেটা বন্ধন দৈর্ঘ্য রয়েছে, আচ্ছা আমি ছবিটাকে একটু ভালো করে পরিষ্কার করি। হ্যাঁ, তাহলে কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে যে বন্ধন কোণ সেটা হয় এখানে হচ্ছে 120 ডিগ্রি, 120 ডিগ্রি। এবং কার্বনের মধ্যে যেটা বন্ধন দৈর্ঘ্য তার মান হয় 1.34 অ্যাংস্ট্রম, 1.34 অ্যাংস্ট্রম, অর্থাৎ কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য, অর্থাৎ এই দুটি পরমাণুর বন্ধন দৈর্ঘ্য হয় 1.34 অ্যাংস্ট্রম। এবং কার্বন এবং হাইড্রোজেন এই যে বন্ড লেংথ বা বন্ধন দৈর্ঘ্য সেটা হয় হচ্ছে 1.08 অ্যাংস্ট্রম, 1.08 অ্যাংস্ট্রম, ঠিক আছে। এবং তারপরে পড়বো অ্যালকাইন। ত্রিবন্ধনযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে অ্যালকাইন বলে। অ্যালকাইনের সাধারণ সংকেত CnH2n-2, অর্থাৎ কার্বন পরমাণুর সংখ্যা n হলে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা হবে 2n-2। অ্যালকাইনের একটা উদাহরণ কি অ্যাসিটিলিন। অ্যাসিটিলিনের সংকেত হচ্ছে C2H2। এক্ষেত্রে 2D মডেল আঁকা হয়েছে, দেখো কার্বন কার্বন ট্রিপল বন্ড রয়েছে আর এখানে হাইড্রোজেনের সঙ্গে একটা করে সিঙ্গেল বন্ড দ্বারা যুক্ত রয়েছে, তাই জন্য এটা হচ্ছে কি একটি অ্যালকাইন। এবং 3D মডেল যদি দেখি তাহলে 3D মডেলে দেখো এটা একটি সরল রৈখিক, এবং এই যে এদের যে বন্ড অ্যাঙ্গেল অর্থাৎ বন্ধন কোণ, এই যে বন্ধন কোণ এটা যেহেতু দেখো সরল রৈখিক, এই বন্ধন কোণের মান হয় 180 ডিগ্রি সরল কোণ, ঠিক আছে। এবং যে বন্ধন দৈর্ঘ্যের ক্ষেত্রে যদি আসি, তাহলে বন্ধন দৈর্ঘ্যের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে যে বন্ধন দৈর্ঘ্য সেটা হচ্ছে 1.06, কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে যেটা বন্ধন দৈর্ঘ্য সেটা হচ্ছে 1.06 অ্যাংস্ট্রম। এবং কার্বন কার্বন যে বন্ধন দৈর্ঘ্য রয়েছে অর্থাৎ কার্বন কার্বন যে বন্ধন দৈর্ঘ্য তার যে দৈর্ঘ্য সেটা হচ্ছে 1.21 অ্যাংস্ট্রম, ঠিক আছে। তাহলে এইটা হলো অ্যাসিটিলিনের গঠন। আশা করি যেটুকু বুঝালাম আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর পরের ভিডিওতে আমরা কার্যকরীমূলক সমবয়বতা সম্বন্ধে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং কমেন্টে জানিও।
যে কেমন লাগছে। যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটাও জানিও, এবং কী করে আরও ভালো করা যায় সেটাও অবশ্যই জানিও, এবং সাবস্ক্রাইব করা সেটা তোমাদের ইচ্ছা। অনেক অনেক ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।